৪৯ বাতাসের নীরার কথা মনে আছে? তখন বাংলা সিনেপ্রেমীদের মন কেড়েছিল মেয়েটি। বলা যায় আরো অনেক চরিত্রের কথাই, কিন্তু নিতে হয় বিরতি। কেটে যায় প্রায় ৫টি বছর। লাইট ক্যামেরা অ্যাকশনের টানে ফেরেন আপন আলোয়, অভিনয় করেন নাটকে, আলোচনায় আসেন আবারও, জানান ভালোবাসা ভালো রাখার উপায় কিভাবে। শুনবো শার্লিন ফারজানার কাছে। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন তিনি। ওয়েলকাম টু স্যান্ডালিনা শোবিজ টুনাইট। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ আপু, কেমন আছেন আপনি? খুব ভালো আছি শিলা, তোমাকে অনেকদিন পর দেখতে পাচ্ছি সামনাসামনি, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে যে মিষ্টি ভাষায় কথা বলেন, এটা আসলে কার কাছ থেকে নেওয়া? আমার মনে হয় আমার বাবা তো সাহিত্যের ছাত্র ছিলেন, মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে সাহিত্যে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকে এই পরিবেশটাতে বড় হয়েছি। মানে আমার বাবা মা যখন কথা বলতেন, আমার মানে ঝগড়ার সময় আমার ফুপিরা বলতো যে ওদের কথা শুনলে মনে হয় না যে ওরা ঝগড়া করছে, মনে হচ্ছে রেডিও শুনছি। আমার মনে হয় বাসার পরিবেশটা খুব ইম্পর্টেন্ট, বাবা আমার কাছ থেকেই পাওয়া। তাহলে কি আপনার সাহিত্যের প্রতি অনেক টান ছিল? হ্যাঁ, আমি তো বুক লাভার, স্টিল আই অ্যাম। আমি ছেলেবেলা থেকেই গল্প বই খুব ভীষণ পছন্দ করি, ভালোবাসি। আপু, বিরতির পরে নিজ ঠিকানায় ফিরে কেমন লাগছে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সত্যি কথা বলতে প্রথমে বুঝিনি যে এতটাই ফিরে আসতে চাইবো, কিন্তু ফিরে আসতে পেরে আমার মনে হচ্ছে সবাই এরকম সুযোগ পায় না দ্বিতীয়বার ফিরে আসার। আই এম ভেরি ব্লেসড, আমি পেয়েছি। অনেক ভালো লাগছে, আমি কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে। ফিরে আসার পর কি মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রি বদলে গেছে? ইন্ডাস্ট্রি বদলে গেছে বলবো না, কারণ সময়ের সাথে তো রেলেভেন্ট থাকতে হয়। সময় পরিবর্তনশীল, সেই সাথে মানুষ। আর হয় কি, 5 বছরে তো আমাদের অভিনেত্রীরাও চেঞ্জ হয়েছে, প্রডিউসার চেঞ্জ হয়েছে। তো সেইটা যদি পরিবর্তন হয় তাহলে পরিবর্তন। আমার মনে হয়েছে যে খুব বেশি পরিবর্তন হয়নি, মার্কেটিংয়ের জায়গাটা একটু পরিবর্তন এসেছে। আগে যেমন আমি যখন কাজ করতাম ভিউয়ারশিপ এত ইম্পর্টেন্ট ছিল না, এখন দেখছি খুব ইম্পর্টেন্ট। আপনি নিজে কি বদলে গেছেন, কি মনে হয়? না, মনে হয় আমি খুব একটা বদলাইনি, আমি একই রকম আছি। আগে একটু ফাঁকিবাজ ছিলাম, এখনো তাই আছি। কিন্তু কথাই আছে না যে আমাদের সময়ের সাথে নিজেকে একটু বদলে নিতে হয়। আগে যেমন সোশ্যাল মিডিয়াটা এত বেশি ইম্পর্টেন্ট ছিল না, এখনকার কন্টেন্টের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আপনার নিজের আপনার নিজের মানে নিজের করে নেওয়ার ক্ষমতাটা কতটুকু? আমার এটা একটা ভালো প্রশ্ন, কারণ আমি খুব ইন্ট্রোভার্টেড ইন টার্মস অফ সোশ্যাল মিডিয়া অথবা নিজেকে এক্সপ্রেস করার জায়গাটায়। এখন আমার যেটা মনে হয়, টাইম রিলেভেন্সটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। যদি আমার দর্শক ইম্পর্টেন্ট হয় তাহলে সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট হতে হবে। আমার যেমন আগে পেজ ছিল না, উইকিপিডিয়াতেও আমি কিভাবে আছি আমি জানি না, সামবাডি ওপেন্ড ইট। কিন্তু এখন যখন কাজ করতে এসেছে, এখন দেখছি যে এটা অনেক ক্যালকুলেটিভলি মেজার্ড, যে কখন প্রমোশনটা হবে, কিভাবে হবে। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট। আমি মনে করি আমিও এরকম মানে এদের পার্ট হতে চাই। মার্কেটিংয়ের এই যে নতুন অ্যাডাপ্টেশন, এটা আমিও চাই পার্ট হতে। এই যে এর জন্য ইন্টারভিউ দিতেও চলে এসেছি, আগে তো আসতাম না। আচ্ছা, ইন্টারভিউ দেওয়া মানে কেন আসতেন না? আমি আমি আসলে নিজের সম্পর্কে কি বলবো, মানে আমার দৈনন্দিন জীবনটা খুব রুটিনড, তো খুব বেশি এক্সপ্লোর করার কিছু নেই আমার জীবনে। খুব বেশি তাণ্ডব নাই, খুব বেশি আপস অ্যান্ড ডাউনস নাই। আমি খুবই মানে ডেইলি রুটিনের একটা মানুষ, তো আমাকে এক্সপ্লোর করার তেমন কিছু নেই বলেই আমি ইন্টারভিউতে আসতাম না। মানে আমার দর্শকদের জানাবার মতো অত গসিপ নাই, এর জন্য, আর কোনো কারণ নেই। কিন্তু দর্শকও তো ওই এটা রাখে যে আপনার পয়েন্ট অফ ভিউ, আপনার মানে চিন্তা ভাবনার জায়গাগুলো জানতে, মানে কাজের কথা তারাও তো জানতে চায়। তো দর্শকের জন্য তো এতটুকু করাই যেতে পারে। হ্যাঁ, আসলেই তাই। আমি যেমন ফেসবুকের লাইভেও আমাকে অনেকে বলে যে আপু মাঝে মধ্যে আসবেন, একটু আমরা আপনার সাথে কথা বলতে চাই। আমার মনে হয় আমি এখন এটা শুরু করেছি আর করতে থাকবো। আপু, আপনি তো মডেলিং এর সাথেও ছিলেন, মুভিও করেছেন, বিজ্ঞাপনেও ছিলেন। তো 5 বছর পর নাটক দিয়ে কেন ফিরলেন? আরো তো অনেক মিডিয়ামই ছিল। আমি আমার স্বকীয়তার জায়গাটা ধরে রাখতে পারি, সর্বোচ্চ অভিনয়ের যে জায়গাটা, ওখানে আমার মনে হয়
আমি নিজেকে চ্যানেল করতে পারি, আমার মানে এক্সপ্রেশনগুলো বা আমার ভালো লাগার জায়গাটা অভিনয়টাই সব থেকে বেশি। ওটাকেই এত মিস করেছি যে আমি চাইছিলাম যে অ্যাকশন বলার পর যে একটা ডায়লগ বলে একটা চরিত্রায়ন ওটা দিয়ে শুরু করতে। এছাড়া ফটোশ্যুট করতে এখন ভালোই লাগছে, আগে খুব একটা এনজয় করতাম না, এটা তোমাদের ফিল্ড আই নো, কিন্তু আমার এখন ভালো লাগছে। আমি এখন আমার মনে হয় কি জীবনে ছন্দ যখন চলে আসে তখন ইউ ক্যান ডিসাইড যে তুমি কি করবে। আগে একসাথে এতগুলো অফার পেতাম যে ডিসিশন নিয়ে উঠতে পারতাম না কি করব। এখন তো আমার অফুরন্ত সময়, আমি এখন আসলে কাজ বেছে বেছে করতে পারবো বলে মনে করি। তো বেছে বেছে করার সাথে কিন্তু আপনার মন কি প্রজাপতির মতো? কেন বলো তো? কারণ মনে হচ্ছে আপনার মনটা প্রজাপতির মতো, কিন্তু তারপরও আপনি আবার বেছে বেছে কাজ করার কথাটা বলছেন, তো আমি আসলে মিলাতে পারছি না। প্রজাপতির মতো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মনই প্রজাপতির মতো। নাও আই হ্যাভ আ ডটার, আই নো শি ইজ মাই বাটারফ্লাই। কিন্তু হ্যাঁ, প্রজাপতির মতো ইচ্ছে করে বিভিন্ন জায়গায় উড়ে বেড়াতে, কিন্তু তারপর একটু থেমে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেই জীবনে। এটা আমি মনে হয় ছেলেবেলা থেকে একটু এরকমই। এই জন্যই কি নাটকের নাম প্রজাপতির মন? আমার মনে হচ্ছিল তুমি এখানে আসবে। হ্যাঁ, প্রজাপতি মন ইমরান রাফাতের একটা খুব সুন্দর গল্প কাজ করলাম রিসেন্টলি। আসলে গল্পটা শোনার পরপরই মনে হয়েছে কাজটা করি। কাস্টিংটা খুবই এখনকার, আমি ওটা নিয়ে একটু সন্দিহান ছিলাম যে এই জেনারেশনের একেবারেই উদীয়মান নতুন তরুণ নায়ক নায়িকা ওদের সাথে কেমন লাগবে, এটা একটু দেখার ইচ্ছে ছিল। দেখলাম দর্শক সুন্দরভাবে মেনে নিয়েছে। আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দ্যাম। আচ্ছা, এই যে আপনি বললেন এই জেনারেশনের কথা, তো এই জেনারেশনের কাজগুলো আপনার কেমন লাগে? আমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আরশের সাথে কাজ করলাম, ওর আরও বিভিন্ন ক্ষেত্রে কাজ পাওয়া উচিত। আমি জানি না কেন দেখি না ওকে ওয়েব সিরিজে বা, কিন্তু ভালো লেগেছে কাজ করে। সুনেহরা তো ইজ আ সুইট হার্ট, পার্সোনালি ওকে খুব ভালো লাগে আমার। তো ওকে ওর সাথেও কাজ করলাম, ভালো লেগেছে। আচ্ছা, এই দুই জেনারেশনের ভিতরে লাইক আপনি তো আগেও কাজ করেছেন, বর্তমানে যারা নতুনরা কাজ করছে তাদের পয়েন্ট অফ ভিউজ আলাদা, তাদের চিন্তাধারা আলাদা, তো কাজের ক্ষেত্রে বা কাজের বাইরে কি কোনো পার্থক্য পান আপনি? আমার মনে হয় দে আর মোর ক্যালকুলেটিভ, যেটা হওয়া উচিত, মোর প্রফেশনাল। আমি যখন কাজে এসেছিলাম আমি চিন্তা করিনি যে আমাকে কাজ করে এই জায়গায় পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু আমি মনে করি এভাবেই কাজ করা উচিত। কাজের জায়গাটাকেও অতটা সিনসিয়ারলি নেওয়া উচিত, ওরা নেয়। তো ওদের পার্সোনাল লাইফে যতটা মনে হয় যে দে আর কেয়ারলেস, ওরকম না অ্যাকচুয়ালি। আ লট টু লার্ন ফ্রম দ্যাম। আচ্ছা আপু, মানে ভালোবাসা ভালো রাখার উপায় কি? এটা তো জানতে হলে একটা রিসেন্ট কাজ বের হয়েছে, ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ভালোবাসা ভালো রাখার উপায়। ওখানে সমস্ত তরিকা জানা যাবে আর কি। আপনার কাছে কি জানা আছে আপনার কাছে আপনার নিজস্বভাবে ভালোবাসা ভালো রাখার উপায়? আমি আসলে খুব থিক স্কিনড, আমি আই টেক এভরিথিং ভেরি লাইটলি। আমার মনে হয় আমার আশেপাশের মানুষ এটা সবাই বলে যে তুমি খুবই হালকাভাবে নাও। আমার মনে হয় যে কোনো সম্পর্ককে ভালো রাখার একটা বড় উপায় হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স না থাকলে রেসপেক্টটা বজায় থাকে না, আর ওটা ঠিক রাখতে হলে একটু লাইটলি নিতে পারতে হয় লাইফকে বা আবেগকে। এটাই ভালোবাসা ভালো রাখার উপায়। আচ্ছা, এবার আপনার ব্যক্তিগত মতামত তো জানলাম, মানে ঠিক স্কিন, ঠিক স্কিন, সবকিছু হালকাভাবে নেওয়া। আমরা যদি নাটকের কথায় ফেরত আসি তাহলে কেমন ছিল? মানে এটার শুটিংটা? হ্যাঁ, আমি অনেক দিন পর যখন প্রথম জানালাম যে কাজ করব, তখন আমাকে এই বাসার কল দিয়ে বলে যে চলো একটা কাজ একসাথে করি। ওর সাথে কাজ হয়েছিল ৪৯ বাতাসে। তো ও খুবই ব্যক্তিগতভাবে খুবই কি বলবো, সেন্স অফ হিউমার অনেক হাই, ওর সাথে কাজ করতে অনেক মজা লাগে। আগেও সেরকম ছিল, দেখলাম পরিবর্তন হয়নি। এখনো খুবই টাইমটা কেটেছে, ৩ দিন শুটিং করেছি, কোন দিক থেকে টেরই পাইনি। খুব ভালো লেগেছে। আচ্ছা,
তাহলে ভালোবাসার নাটকে এখন কিন্তু আমরা খুব কম এরকম নাটক দেখি, বা যে মুভিগুলো বের হচ্ছে সেগুলো আমরা এরকম খুব কম দেখি যে সুন্দর মতো করে একটা ভালো লাগার মতো কিছু বের করা। সো এখন যে জিনিসগুলো বের হচ্ছে এগুলো নিয়ে আপনি কি বলবেন, যে আমাদের কি এরকম ভালোবাসা ভালো রাখার উপায় এরকম নাটক বের করা উচিত, আরো এই টাইপের মুভি বের করা উচিত আরো? আমার মনে হয় কন্টেন্টের জায়গাটায় একটু পরিবর্তন দরকার আছে। এখন আমার 5 বছর বিরতিতে তো আমি অঢেল সময় পেয়েছি আমাদের দেশের কাজ দেখার জন্য, সাথে প্রতিবেশী দেশগুলোর কাজও দেখেছি। আমার মনে হয় আমাদের কন্টেন্টের ব্যাপারে আমরা একটু সতর্ক হতে পারি, স্পেশালি ওয়েব সিরিজ। এখন তাও একটু হচ্ছে, আমি যখন মাত্র কাজ শুরু করেছি এই বছর তখন আমি বলেছিলাম যে কাজ খুব কম হয়। নাটক তো সুন্দর হয়, আমাদের ফিকশন, টেলিভিশন ফিকশন যেগুলো নাটক বলবো না, ওগুলো সুন্দর হয়, কিন্তু আমার মনে হয় ওয়েব সিরিজে আমাদের গল্প আর সংখ্যা আরো বাড়ানো উচিত। আচ্ছা, এবার তাহলে আপনার ভালোবাসার গল্পটা জানতে চাই, আপনার নিজের ভালোবাসার গল্প। আচ্ছা, ওই যে আমি বলেছি আমি একটু ফাঁকিবাজ, আমি আসলে সব দিক থেকেই ফাঁকিবাজ। আমি লেখাপড়ার সময় আই থিঙ্ক আমি খুব ব্লেসড। আমি পড়ালেখায়ও খুব বেশি টাইম দিতাম না, কোনো কিছুতেই টাইম দিইনি। সম্পর্কর ব্যাপারগুলো তো খুব ফাঁকিবাজি ছিলাম, মানে খুব ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু আমার জীবনে এহসানুল হক আসেন এবং সেই আসলে খুব সিনসিয়ারিটির সাথে দুই পরিবারকে মিলিয়ে বিয়ের ব্যাপারটা ঘটে যায়। আমার মনে হয় আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ হিম ইন মাই লাইফ। সে আমার লাইফের একজন কম্পাস। আমি যখন এরকম হারিয়ে ফেলি নিজেকে, তখন সে আমাকে দিক নির্দেশনা দেয় এবং আমাকে ধরে রাখে একজন অ্যাঙ্করের মতো। আই এম ভেরি ব্লেসড। তো সংসারটা তাহলে আমাদের ভাইয়ের উপরেই পুরোটা? মনে হয় হ্যাঁ, পুরো কৃতিত্ব তার। আচ্ছা, সম্প্রতি আপনি একটা মেয়ের মা হয়েছেন, কংগ্রাচুলেশন ফর দ্যাট। থ্যাংক ইউ। এন্ড এই মা হওয়ার পরে মানে বডির এত ট্রান্সফরমেশন কিভাবে হলো? আমি তো ভেবেছিলাম যে আপনাকে আমি অন্যভাবে দেখবো। লুক এট ইউ, তোমাদের কাছ থেকেই তো আমি টিপস নিয়ে ট্রান্সফর্ম করলাম। মানে আমার তোমাদেরকে দেখে আমার মনে হয় যে আই এম ভেরি ইন্সপায়ার্ড। আমার সত্যি কথা বলতে, যখন বেবি হওয়ার পর 114 কেজি হয়ে গিয়েছিলাম, তখন প্রথম দিকে মনে হয়েছিল এখান থেকে আমরা ফিরে আসতে পারবো না। কিন্তু আমাকে আমার আশেপাশে এই যে তোমরাই অনেক সাহায্য করেছো, তখন ইনফ্যাক্ট বাঁধন, রুনা আপু, শিলা আপু অনেকেই মিলে আমাকে মানে খুব মানসিক উৎসাহ জুগিয়েছে। আমি একজন ট্রেনার রেখেছি, আমার ভেরি ফিটনেস ফ্রিক। আমার প্রতিদিন অ্যাটলিস্ট 1 আওয়ার যদি আমি আমার স্ট্রেংথ ট্রেনিং না করি, আমার মনে হয় আমার দিনটা খারাপ যায়। এভরিবাডি আন্ডারস্ট্যান্ড যে আজকে তোমার মুডটা ভালো না, তুমি কি আজকে ওয়ার্কআউট করোনি, এরকম। যেমন আজকে এসেছি, আমি ওয়ার্কআউট করে এসেছি। সো ওয়ার্কআউটের সাথে আমাদের মন ভালো রাখার একটা সম্পর্ক আছে। একেবারেই, আই বিলিভ ইট 100%, বিকজ ওয়ার্কআউট করলে অক্সিটোসিন রিলিজ হয়, ডোপামিন রিলিজ হয়, গুড হরমোনস রিলিজ হয়, আর একটা ডিসিপ্লিন থাকে, বডির কার্কেডিয়ান সাইকেল ঠিক থাকে। তো ওয়ার্কআউট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আর কাজের ক্ষেত্রে বা আমাদের পেশাগত জীবনে এই ওয়ার্কআউটের প্রভাবটা কতটুকু পড়ে? অনেক পরে। আমার মনে হয় একটা ক্লামজি স্লাগিশ ভাব চলে আসে যদি কেউ রেগুলার কাজ করে, মানে ঘুমের সাইকেলটা একটু চেঞ্জ হয়ে যায়। কিন্তু ওয়ার্কআউট করলে যেটা হয়, মেলাটোনিন সিক্রেশন ঠিক থাকে, ডিসিপ্লিন থাকে, স্ট্যামিনা থাকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাক্টর্স। আচ্ছা, একটু যদি নাটক মানে অন্যদিকে একটু চলে যায়, ভাইয়াকে কি অয়ন মনে হয় নাকি অন্য কেউ? অয়নের প্রতি যে অনুভূতি ছিল, সেই অনুভূতির সাথে মিল পাই আমি আমার হাজব্যান্ডের জন্য, যে অনুভূতিটা আমি লালন করি, ধারণ করি। কিন্তু অয়ন যে ব্যক্তি ছিলেন, ক্যারেক্টার, সেই অয়নের সাথে আমার হাজব্যান্ডের মিল নেই। হ্যাঁ, মানে কিছুটা মিল থাকলেও থাকতে পারে, কারণ অয়ন তো একজন আদর্শ পুরুষ। আমরা যেই ধরনের আদর্শ মানুষ, আদর্শ পুরুষ বলবো না, একজন সৎ, সুন্দর, ভালোবাসার মতো মানুষ। সেই দিক থেকে দেখলে হ্যাঁ, এহসানও সেরকম একজন মানুষ, কিন্তু ভালোবাসার ধরনটা একরকম হলেও হতে পারে, বলতে পারছি না। এটারই সামঞ্জস্যিক একটা প্রশ্ন, যে কখনো কি গল্পের নায়কের সাথে বাস্তবের নায়কের কোনো মিল পান? মানে যেমন অয়ন, ওর সাথে তো আমি বাস্তবের নায়কের মিল মানে একেবারে হুবহু ধরলে তো পাবো না, কিন্তু আমার মনে হয় আমাদের দেশের নায়ক যারা যারা আমার কো অ্যাক্টর কলিগস, তারা একজন হিরোর থেকে অনেক ঊর্ধ্বে, দে আর অন বেটার ক্যানভাস।
তাদের যে বৈশিষ্ট্য গুণাবলী একজন সাধারণ মানুষের থেকে আমি মনে করি অনেক বেশি, যে পরিমাণ পরিশ্রম তারা করেন এবং যে এই ধরনের গুণাবলী তারা রাখেন। আমাকে তো অভিনয় শিখেছে আমার সহকর্মীরা, আমি তো কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। তো আমার মনে হয় মানুষ হিসেবে তারা অনেক বেশি উন্নততর। ওকে আপু, এখন তো তাহলে কাজের ক্ষেত্রে আপনাকে আমরা রেগুলার দেখতে পাবো। আই হোপ সো, যদি মজার কাজ হয়, সুন্দর কাজ হয়, আই এম ওপেন টু নিউ ক্যারেক্টার্স নাও। তাহলে এই সামনে আমরা কি ধরনের গল্পে আপনাকে দেখতে পাবো, বা কি ধরনের গল্পে আপনি ইউ প্রেফার টু ওয়ার্ক? থ্যাংক ইউ ফর আস্কিং মি দিস, কারণ এই প্রশ্নটা করেনি কেউ। সবার ধারণা আমি খুবই সফট রোম্যান্টিক কাজ করে এসেছি, হয়তো এই ধরনের কাজই আমি করে যাব। কিন্তু আমি আসলে এই বার্তাটা দিতে চাই, আমি জীবনের এই অধ্যায়ে এসেছি যেখানে আমার আগে যতটুকু কনফিডেন্স ছিল তার থেকে বেশি, কারণ আমার একজন পার্টনার এখন সাথে আছেন। আমি এখন নতুন নতুন চরিত্র উন্মোচন করতে চাই, দেখতে চাই যে এগুলোতে আমাকে মানায় কিনা, সেটা নেগেটিভ হোক, ভ্যাম্প রোল হোক, অথবা একেবারেই খুব রাফ অ্যান্ড টাফ রোল হোক, যেটা আমার সাথে আসলে কখনো কেউ ভেবে দেখেনি আগে। তো আমি করতে চাইছি সব ধরনের ক্যারেক্টারই, আগের গদবাঁধা রোমান্টিক কাজই করবো এমন না। আপু, কথা বলছিলাম যে আপনি কি টাইপের কাজ করতে চান বর্তমানে। তো এখন তো ওটিটি খুব বড় একটা প্রভাব ফেলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে। তো আমরা ওটিটিতে কি আপনাকে দেখতে পাবো, মানে খুব শীঘ্রই দেখার কোনো চান্স আছে? হ্যাঁ, আমার একটা গল্পে কাজ করার কথা হচ্ছে, ওটা একটা অ্যাকশন ক্রাইম থ্রিলার। আমি যেরকম চাইছিলাম যে একেবারে গদবাঁধা রোমান্টিক কাজের বাইরে একটু কাজ করতে চাইছিলাম, ওখানে আমার চরিত্র পুলিশের চরিত্র। এটা 2 মাস আগে শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু ওরা একটু পিছিয়েছে। তো ওই কাজটা যে কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে যাবে, আমি কাজ করতে চাইছি। কিন্তু আমি দেখছি যে ঘুরে ফিরে কিছু মানুষই হয়তো কাজ করছে ওয়েব সিরিজে। তো ওইটা কেন হচ্ছে সেটা তো বলতে পারছি না, অনেক বছর পরে এসেছি। কিন্তু আমার মনে হয় যে গল্পের যদি ধরন চেঞ্জ হয়, অথবা তাদেরকে জানিয়ে দিচ্ছে আমি কাজ করব, তাহলে নিশ্চয়ই কাজ হবে একসাথে। অনেকেই জানে না যে আমি আসলে রেগুলার কাজ করতে পারবো কিনা। গোলাম মামুনে তো আপনি খুব ভালো কাজ করেছিলেন, তো এখন যে কাজটা করছেন এটাও কি এই টাইপের চ্যালেঞ্জের মতো হবে? গোলাম মামুনটা আমি আসলে খুব একটা আমার দিক থেকে কাজের মতো কাজ বলবো না। আমাকে যখন শিয়া ভাই কল করে বললেন যে একটা কাজ করতে চাই, ওনার মতো গুণী নির্মাতাকে আসলে কেউই না করে না। আমি ওনাকে জিজ্ঞেসও করিনি আমার চরিত্রটা কি বা গল্পটা কি, তো আমি কাজটা করেছি। তবে আই এম নট লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক এরকম যেখানে হয়তো ব্যাপ্তি নিয়ে আমি খুব একটা ভাবি না। গল্পে যদি আমার ক্যারেক্টার 3 মিনিটেরও হয়, দ্যাট ইজ নট আ প্রবলেম, কিন্তু ডেপথ অফ দ্য ক্যারেক্টার ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে যে যেভাবে প্রেজেন্টেশনটা হয়েছে গোলাম মামুন আমার ক্যারেক্টারটা, ওটার সাথে আমি সম্পূর্ণ সন্তুষ্ট না। তো ওই রকম যদি চরিত্র হয় হয়তো করব না, কিন্তু মনোমতো চরিত্র হলে করব। আর সিনেমা সিনেমা নিয়ে আপনার কি ভাবনা? সিনেমা তো আসলে প্রত্যেকটা আর্টিস্টের স্বপ্নের জায়গা, এবং সিনেমা করতে সবাই চায়, সবাই ভালোবাসে। আমি সিনেমা তো একটা করেছি যেটার আমি মনে করি খুব মানসম্পন্ন, দর্শকদের ভালো লাগার মতো একটা গল্প। আর দুঃখজনক যে এটা কোনো ওটিটিতে আসেনি, আসলে হয়তো আমরা জানতে পারতাম যে কত দর্শক দেখতে পারতো। তো যদি ওরকম সিনেমা হয় বা একেবারেই গতানুগতিক কমার্শিয়াল ফিল্ম হয়, আমি সব ধরনের ফিল্মেই আগ্রহী আছি। আচ্ছা, 49 বাতাসের মতো একটা সিনেমা ওটিটিতে আসেনি, মানে এটার পেছনে কারণ আপনি কি বলবেন? এই প্রশ্নটা আসলে ওই যে গল্পের কপিরাইট যার কাছে আছে, নির্মাতা, ওনাকেই জিজ্ঞেস করতে হবে। আমি জানি না উনি কেন চায়নি যে প্রচুর দর্শক এটা দেখুক। কারণ সিনেমা প্রদর্শনের জন্যই, সিনেমা আটকে রাখার জন্য নয়। আর আমরা যারা কাজ করি আমরা চাই সমস্ত মানুষের হৃদয় পর্যন্ত আমাদের কাজগুলো পৌঁছে যাক। এটার জন্যই প্রমোশন করা, বা এটার জন্য আমি সাধুবাদ জানাই প্রমোশনকে, বা এই যে ইন্টারভিউজকে, খুব বিভিন্ন চ্যানেলকে, যমুনা টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই যে বিভিন্ন সময় যে শোবিজ টুনাইটে বিভিন্ন প্রমোশন আমরা দেখি, এটার মাধ্যমে আমরা জানতে পারি। তো আমি চাইবো যে ফিল্মটা রিলিজ হোক ওটিটিতে, বা প্রত্যেকটা ফিল্মেরই একটা মেয়াদ থাকুক যে হলে থিয়েটার এতদিন চলবে, তারপর সেটা ওটিটিতে আসুক।
যেটা আর কি আমরা এখন দেখতে পাচ্ছি যে সিনেমাগুলো আগে হলে চলে তারপরে ওটিটিতে ফিরে আসে, যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য। তো আমরা যদি সিনেমার গল্পে আবার ফেরত আসি, তো আপনি যেটা বলছিলেন যে সিনেমায় কিন্তু ওটিটিতে আমরা কয়েকজন মানুষকেই বারবার দেখতে পাই। তো আপনি সিনেমার নায়ক হিসেবে আপনি কাকে চাইবেন? আই এম ওপেন টু এভরিওয়ান, কিন্তু আমার যেহেতু চঞ্চল ভাইয়ের সাথে কাজ হয়নি, আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ হিম, মানে সুনার লেটার কি ওনার সাথে কাজ হয়নি। আর আপনি যদি নায়ক হতেন তাহলে নায়িকা হিসেবে কাকে নিতেন? আমার তো মনে হয় ওয়াই নট ইউ, তুমিও তো তুমি অনেক সুন্দর কাজ করেছো। তো শতে আমি প্রথম পর্বে তুমি ছিলে, তোমাকে দেখে অনেক ভালো লেগেছে। আমি মনে করি তোমার কাজ করা উচিত, আরো সুন্দর সুন্দর কাজ করো। থ্যাংক ইউ আপু, আমি চেষ্টা করব আমার মতো করে সুন্দর সুন্দর কাজ করার জন্য। কিন্তু আপনি এখন আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ইন্ডাস্ট্রি কেমন দেখছেন? আমার মনে হয় কাজের নেচার এবং কাজের যে কনস্ট্রাকটিভ প্ল্যানিং সেটা খুব সুন্দর হচ্ছে প্রোডাকশন ওয়াইজ, মানে প্রডিউসারদেরকে যেরকম ইনভলভ থেকে প্ল্যানিং করে কাজের প্রমোশন অবধি নিয়ে যাওয়ার পেছনে লেগে থাকতে হয়, একটা ডিরেক্টরকে সেই অর্থনৈতিক ফ্রিডম দিতে হয়, সেগুলো দেওয়া হচ্ছে। কিন্তু একটা ছোট জায়গায় আমার আপত্তি যে ঘুরে ফিরে একই সার্কেলের মধ্যে হয়তো কাজগুলো বেশি হচ্ছে, ওই জায়গাটা একটু উন্মুক্ত হওয়া দরকার। কিন্তু এটাকে ভাঙাটাও এত সহজ নয়, কারণ ঘুরে ফিরে দেখা যায় যে কাজ যারা করছে দর্শক তাদেরকেই চাইছে, এরকম একটা জায়গা আমাদের দেশে প্রায় দাঁড়িয়ে যায়। কিন্তু আমরা চাইলে সেটা ভাঙতে পারি, আমরা নতুন মানুষকে নিয়েও কাজ করতে পারি, কারণ একই ছাড়া বারবার দেখতে ভালো লাগে না। এই যে পেশাগত দিক থেকে কেউ যদি একজন বিজনেসম্যান হয় বা কেউ যদি জব করে, তারা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে পেশাগত দিক থেকে আসলে আমরা কত দূর আগাচ্ছি একটা মানুষের ক্ষেত্রে, আপনার জাজমেন্টটা কি? আমার মনে হয় খুব ব্যাংকার টাইপের হিসাব করে চললে 5 বছরে এতগুলো কাজ হবে, এই জায়গায় আমি পৌঁছাবো 3 বছরের মধ্যে। 3 বছর প্রচুর টেলিভিশন ফিকশন করব, তারপর একটা সিনেমা করে ফেলবো, সিনেমা করলে আমার পারিশ্রমিক ডাবল হয়ে যাবে, তখন আমি মানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট করব, এই তো। এছাড়া আমাদের তো আসলে ব্যারিয়ার্স অনেক। 5 বছর পর মানে যদি টেলিভিশনে কাজ করা হয় তাহলে বলা হয় যে তুমি টেলিভিশনে এত কাজ করেছো যে সিনেমাতে তোমাকে এখন টিকিটের পয়সা দিয়ে টিকিট কেটে তোমাকে কেউ দেখবে না। তো আমাদের ব্যারিয়ার্স এত বেশি, স্ট্রাগলস এত বেশি, যেটা ইন্ডিয়াতে তো আমরা অমিতাভ বচ্চনকে কন বেনেগা করোড়পতিতে দেখছি, আবার অ্যাট দ্য সেম টাইম তার ফিল্মও দেখছি। ওখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে না, কিন্তু আমাদের দেশে আসে। তো আমাদেরকেও আসলে বিভিন্ন এই প্রবলেম ফেস করতে হয় বলে আমার মনে হয় ফিউচার খুব বেশি ভালো মনে হয় না। যদি আরও এরকম প্রচুর কাজ হয়, শাকিব খানকে দেখে এখন আমরা একটু ইন্সপায়ার্ড হতে পারি। উনি ওনার ক্যারিয়ার 25 বছর দিয়ে দিয়েছেন এবং সেটার ফলাফল খুবই সুন্দর। ওটা দেখে যদি একটু ইন্সপায়ার্ড হলেও হতে পারি, কিন্তু আমার এরকম আরও শাকিব খান দরকার। মাঝখানে তো অনেক দিন গ্যাপ ছিল শাকিব খানের, তারপরে উনি আবার এসেছেন। তো এই গ্যাপটা কি প্রতিটা আর্টিস্টের জন্য জরুরি? আমার মনে হয় গ্যাপটা দরকার হয়, কারণ একটা মানুষ যখন কাজ শুরু করে স্পেশালি মিডিয়াতে, চাকচিক্য এত বেশি আর এত হাতছানি যে আমরা উই গেট লস্ট ইন দ্যাট। তো সেখান থেকে যখন একটা গ্যাপ হয় তখন আমরা ওই কাজটাকেও মূল্যায়ন করতে পারি আর আমাদের জীবনের সিদ্ধান্তগুলো সুন্দরভাবে নিতে পারি। আপনিও তো অনেক দিন গ্যাপের পরে আবার নতুন করে স্ক্রিনে এসেছেন, তো আমরা সেমটাই আশা করব আপনার কাছ থেকে, যেন আপনি সেই উচ্চতায় পৌঁছাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্লিজ অনেক কাজ দেখবেন, আমাদের দেশের কাজ দেখবেন, আর আমাদের নামগুলো জানবেন সঠিকভাবে, কারণ আমার কমেন্ট আমি সবসময় খুব ভালো মন্তব্য পাই, কিন্তু অনেক সময় দেখি যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কথা হলে ওকে তো চিনতে পারছি না, ইনি কে বলতে পারছি না, শুনতে ভালো লাগে না। আমার মনে হয় আমাদের শিল্পীদের আমাদের চেনা উচিত, জানা উচিত, আমাদের তারকাদের নামগুলো জেনে তাদের কাজগুলো দেখা উচিত, বেশি করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার অ্যান্ড যমুনা টিভি বা শোবিজ টুনাইট আপনাকে পেয়ে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে। আশা করি আপনাকে আমরা এরকম এভাবে আরো অনেক দেখতে চাই।
আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে, আর আমি ডেফিনেটলি দর্শকদের পর্যন্ত পৌঁছাবার জন্য এখন থেকে ইন্টারভিউতে আমাকে পাওয়া যাবে। থ্যাংক ইউ আপু, আজ তাহলে বিদায় নিচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কথা বলছিলাম শার্লিন ফারজানার সাথে তার নতুন পথচলা নিয়ে। আগামীকাল দেখা হবে অন্য কোনো এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।